ওয়েলকাম ইউ টু দি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। কিংবা এই কান্ট্রির লোকজন এতটাই হ্যাপি থাকে অলওয়েজ, যার জন্য এই কান্ট্রিকে এটা বলা হয় দিস ইজ ল্যান্ড অফ হ্যাপিনেস। আর তোমরা বুঝতেই পারছো যে আমি এখন আছি ভুটানে, আর ভুটানের পারো শহরে পারো নদীর ধারে দাঁড়িয়ে আমাদের এই রিসর্টের মধ্যে। এইটা হচ্ছে কালকে যেই রিসর্টে আমরা এসেছিলাম, গাওয়ালিং রিসর্ট। এই গাওয়ালিং রিসর্টে ভীষণ সুন্দর আমাদের কাল রাত্রে স্টেইং হয়েছে। আর এখানে এই পারো নদী, আর এখানে যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভুটানের কিং এবং কুইনের ছবি। এখানকার সিটিজেন্সরা এখানকার যে কিং এনাকে ভীষণই রেসপেক্ট করে এবং ওনার নাম হচ্ছে মিস্টার জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক, এবং ওনার যে ওয়াইফ ওনার নাম হচ্ছে জিতসন পেমা। এনার জন্ম কিন্তু হয়েছিল কাঠমান্ডু, নেপালে। তারপরে ওনার এডুকেশন হয় ইউএসএতে। আর হেড অফ ভুটান হচ্ছে উনি, কিং। কিন্তু এখানে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, এখানে প্রাইম মিনিস্টার রয়েছে, এবং 2008 থেকে এখানে ইলেকশন করে প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়। একটা হালকা ডিটেলস বলে রাখলাম। আর আজকের আমাদের শিডিউলটা বলে রাখি। আমরা এখন এই পারোতে আছি, এখান থেকে এখন আমরা হাইকিং করে যাব টাইগার্স নেস্ট মনাস্ট্রি, মানে ট্রেকিং করে যেতে হয়। অল্প ছোট ডিস্টেন্স, আসা যাওয়া মিলিয়ে মোটামুটি 7 কিলোমিটার্সের মধ্যে এক্সপেক্টেড, আমি তাই মনে করছি। আর এখন যেখানে আছি পারোতে, এই জায়গার অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 7,250 ফিট। আর আমরা যেখানে পৌঁছাবো টাইগার্স নেস্ট মনাস্ট্রি, ওখানকার হাইট হচ্ছে 10,250 ফিট। আর পারো একটা ভীষণই ইম্পর্টেন্ট শহর ভুটানের, এবং পারোতেই কিন্তু একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। তোমরা যারা ফ্লাই করে আসতে চাইছো ভুটানে, তো তোমাদেরকে এই পারোতেই আসতে হবে। আর এই যে গাওয়ালিং রিসর্টে আছি আমরা, এখানকার অ্যারেঞ্জমেন্টস, এখানকার ফেসিলিটিস খুব ভালো লেগেছে, তাই তোমাদের জানিয়ে রাখছি। আর এখানকার রুম ট্যারিফ হচ্ছে 5,000 রুপিস ফর টুইন শেয়ারিং, এক্সট্রা পার্সন হলে 2,000 রুপিস এক্সট্রা। বাট দিস ইজ ইনক্লুসিভ অফ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড কমপ্লিমেন্টারি ডিনার। এখন ডাইনিং এরিয়াতে যাচ্ছি, আর এখানে দেখি এখন বুফেতে কী কী আছে তোমাদেরও দেখাচ্ছি। এখানে আছে পুরি সবজি, তারপর এখানে আছে এটা পোহা, প্যানকেক, এখানে আছে রোস্টেড পটেটো, রোস্টেড পাম্পকিন, এখানে ব্রেড, ফ্রুটস, এখানে চা, কফি, ফ্রুট জুস, কর্নফ্লেক্স। আর এখন তোমাদের এই গাওয়ালিং হোটেলের একটু ভেতরটা দেখিয়ে রাখি। তবে রুমটা কিন্তু আমি কালকে দেখিয়ে রেখেছি, মানে তোমরা যদি লাস্ট এপিসোডে দেখে নাও তো সেখানে তোমার রুমটা দেখতে পারবে। আমাদের এখানে ভালো লেগেছে তাই তোমাদের জানাচ্ছি। এখানে এদের এই হোটেল রয়েছে, আমাদের রুমটা ওপর দিকে ছিল, এই সামনের দিকে এদের ডাইনিং এরিয়া মানে রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে এনাদের একটা স্পাও রয়েছে, সেই স্পায়ের একটা রেট চার্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে রাখতে পারো। আর এখানে যা ম্যাসাজ যা দেখছো এগুলো সবই তোমার ওই ফিমেল টু মেল ম্যাসাজ দেওয়া যায়। আর চলো তাহলে এবার আমরা জার্নি স্টার্ট করব। এখন আমরা টাইগার্স নেস্ট মনাস্ট্রির দিকে যাচ্ছি। আমাদের এখন লাগেজ প্যাক করা হচ্ছে, এখন আমাদের লাগেজ প্যাক করা হচ্ছে, সব এখন রেডি। মানে আমাদের বিভাস যাবো, ভীষণ এক্সাইটেড। আর সৌরভ তো সুপার এক্সাইটেড। সৌরভ, এখানে ড্রাইভটা কেমন হচ্ছে? অসাধারণ ড্রাইভিং, অসাধারণ। হ্যাঁ, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে, আমাদের কোনো প্ল্যান নেই, আমরা এই জায়গাগুলো যাব। আমরা তাড়াহুড়ো নেই, মানে আমরা 5 ঘন্টা প্রায় লেট। আমরা যখন মানে যে সময় হয়েছিলাম বেরোবো, সেখান থেকে 5 ঘন্টা প্রায় লেট। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে টাইগার্স মনাস্ট্রি।
আমরা এখন যেই পয়েন্টে আছি এখানে অবধি লাস্ট গাড়ি আছে, মানে পারো সিটি থেকে এই অবধি আসতে সময় লাগলো প্রায় হাফ অ্যান আওয়ার মতন। আর এখানে এই স্টিক পাওয়া যাচ্ছে, আমি একটা স্টিক নিয়েছি। এই স্টিকটা মেনলি ডিসেন্ডিংয়ের সময় কাজে লাগবে, এমনি হাইকিং বা ট্রেকিং একটা স্টিক থাকাটা দরকার আছে। এই যে লাল ফুলের গাছটা দেখছো, এইটাকে বলা হয় রোডোডেনড্রন ফ্লাওয়ার। এই ফুলটা এরকম দেখতে হয়। আর এই ফুল আমাদের ইন্ডিয়ার সিকিমের হচ্ছে স্টেট ফ্লাওয়ার, আর নেপালের এই রোডোডেনড্রন ফ্লাওয়ার হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার। এবং নেপালের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেপালিতে বলা হয় এটাকে লালি ঘুরাস। কিন্তু এটা ভুটানের ন্যাশনাল ফ্লাওয়ার না, ভুটানের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হিমালয়ান ব্লু পপি। সেটা কিন্তু এরম রিজনে পাওয়া যায় না, ওটা আর একটু হায়ার অল্টিটিউডে পাওয়া যায়, যেখানে রকি টেরেন থাকে সেখানে কিন্তু এই হিমালয়ান ব্লু পপি পাওয়া যায়। আর এই আমাদের রুটটা মোস্টলি এরকমই, এরকমটা স্টেপস করা থাকছে, বা কোথাও কোথাও নর্মাল স্লোপও থাকছে। কিন্তু এখন অবধি আমি যতটা এসেছি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, পুরোটাই কিন্তু অ্যাসেন্ডিংয়ে আছে, কোথাও ডিসেন্ডিং বা মানে কখনো কখনো হয় যে একটু উঁচু নিচু রাস্তা থাকে, এখানে তা না, পুরোটাই এখন অবধি ওপর দিকেই আমরা উঠছি। নিচে একটা শহর দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে পারো সিটি। দেখো এই দিক দিয়ে আমি এসেছি, আর পার্টিকুলারলি এই পয়েন্টটা আমি দেখাচ্ছি এই জন্য কারণ এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে স্ট্রেট, একটা এদিকে চলে যাচ্ছে। আর এখানটা দেখো সিম্বল দেওয়া আছে, এখানে দেখো একটা সাইন দেওয়া আছে, ঘোরা যাবে বাঁ দিকে আর মানুষেরা হেঁটে যাবে এই দিক দিয়ে, ডান দিক দিয়ে। আর এখানে যেই দিদি বসে রয়েছেন এনাকে আমি জিজ্ঞেস করলাম যে ইনি হচ্ছেন এখানকার এই ঘোড়াগুলোর ওনার। উনি বলছেন যে এখান থেকে 1000 রুপিস নেবে উপরে নিয়ে যেতে, আর নিচে নিয়ে আসতে 2000 টাকা। On the half of the way to this monastery, I met a guide. She is, please tell your name. Kakitomo. Whenever you are coming to Bhutan and if you need guide, you can also contact her, and I will give her contact number and also her email ID in the description box. So accordingly you can contact her. And ma'am, if you have to say something to our viewers, you may please tell. If you're planning to visit Bhutan, please do come here. It's a very beautiful place, and you won't regret your trip here. And how you can help them? I can assist them. একটু আগে পর্যন্তই পুরোপুরি মেঘে ঢাকা ছিল, এখন ধীরে ধীরে দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এতটা যে কাছে চলে এসেছিলাম সেটাও বোঝা যাচ্ছিল না। এই সামনেই হচ্ছে টাইগার্স নেস্ট মোনাস্ট্রি, এবং এই টাইগার্স নেস্ট মোনাস্ট্রির আরেকটা নাম হচ্ছে তাকসাং মোনাস্ট্রি। তাকসাংকে জোংকা ভাষায় বলা হয়, তাক মানে হচ্ছে টাইগার আর সাং মানে হচ্ছে নেস্ট, সেই জন্য এটার আরেকটা নাম জোংকা ভাষায় বলা হয় তাকসাং মোনাস্ট্রি। আর ঠিক এর পাশে মানে উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে ওয়াটারফলস আছে। এখন এখানে জল খুব বেশি নেই, তবে রেনি সিজনে এখানে অনেক বেশি জল চলে আসে, এবং এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই অবধি জল চলে আসে। এবং এই ওয়াটারফলসটাকে বলা হয় তাকসাং ওয়াটারফলস। এখন আমরা এই মোনাস্ট্রি থেকেই বেরোলাম। এখানের এন্ট্রি ফি হচ্ছে 1000 টাকা। এই সামনে মোটামুটি এরম জায়গা অবধি যাওয়া যায় উইদাউট টিকিট, তারপরে আর কি টিকিট লাগে, এবং যেখানে টিকিটটা চেক করছে তারপর থেকে আর ক্যামেরা ইউজ করা যায় না, তাই জন্য ভেতরটা আর দেখাতে পারিনি।
এখানকার গাইডরা যেটা আমি বললো, এটা আমি জানতাম না, যে এটা ওনাদের বিলিফ যে এই জায়গাটা বা এই মন্দিরটা এইটা 750 মিলিয়ন ইয়ার্স আগেও এটার এক্সিস্টেন্স ছিল, কিন্তু কোনো লোকের মানে কিন্তু কোনো মানুষের এটা নলেজের বাইরে ছিল। এবং 8th সেঞ্চুরি বিসিতে গুরু পদ্মাসম্ভবা এটা উনি ফাউন্ড করেছিলেন। 1692 সালে তখন একটা সুন্দর করে বড় করে মনাস্ট্রিটা বানানো হয়েছিল, কিন্তু তারপরে আবার কয়েকবারই আগুন লেগে যায়, যেরকম 1951 সালে আগুন লেগে যায়, হ্যাঁ, তারপরে ওটাকে আবার রিবিল্ড করা হলো, তারপর আবার 1998 সালে আগুন লেগে গেছিলো, তারপরে আবার রিবিল্ড হলো, এবং ফাইনালি 2005 সালে যখন সুন্দর করে রিবিল্ড করা হলো, যেই স্ট্রাকচারটা আজকে দেখতে পাচ্ছ, মানে এখানকার গাইডরা আমাকে যা বললেন, এবং 2005-এর পর থেকে কিন্তু এখানে টুরিস্টরা আসা শুরু করলো। এখন এখানে ক্যাফেতে আমরা এগ ফ্রাইড রাইস খাচ্ছি, আর এখানে এগ ফ্রাইড রাইসের দাম হচ্ছে 240 টাকা। 270, রাইট, সরি 240, আমি ভুল বললাম। 240 হচ্ছে এই ড্রুপ 1000 বিয়ারের দাম, আর এই এগ ফ্রাইড রাইস দাম 270। দেখো, আমি বিয়ার কাছে এটা নিয়ে প্লিজ কোনো কমেন্ট করো না, কারণ আমি এখন ড্রাইভিং করছি না, আমি এখন নেমেও ড্রাইভিং করবো না, সো এখন আমি খেতেই পারি। এইখানে দেখো, এখন আমরা পেট্রোল ভরা শুরু করছি, আর পেট্রোলের দামটা দেখাচ্ছি, দেখো 59। আমরা এখন পারোতে আছি, তবে ভুটানে এক একটা জেলায় এক এক রকম দাম দেখলাম। আমরা যখন ফুলফিলিংয়ে ভরেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 57 ছিল, তারপরে মাঝখানে আরেকটা জায়গায় ভরেছিলাম শিলপুর থেকে, যখন আমরা পোনাঘাট দিকে যাচ্ছিলাম তখন নিয়েছিল 60 টাকার কাছাকাছি। ওখানে 61 টাকা ছিল। হ্যাঁ, শিলপুর থেকে পোনাঘাট যাওয়ার রাস্তার মাঝে। আর এখন পারোতে ফিলিং করছি, এখানে দাম হচ্ছে 59, এটা পেট্রোলের দাম। আর ডিজেল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ডিজেল না? ডিজেলের দামটাও দেখাচ্ছি। ডিজেলের দাম কোথাও 1 টাকা বেশি, কোথাও 1 টাকা কম, এরকম থাকে। এই যে এখানে ডিজেলের দাম 1 টাকা বেশি, পেট্রোলের দাম কম। তো ভুটানে সব কিছু মানে মোটামুটি কস্টলি। আর পেট্রোল ডিজেলটা দেখো, অথচ কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলো, এগুলো ইন্ডিয়ারই সমস্ত পেট্রোল পাম্প। এটা মনে হচ্ছে ভারত পেট্রোলিয়ামের। भैया इज दिस भारत पेट्रोलियम? हाँ, ये कौन सा है? भारत पेट्रोलियम। विच पाम्प है ये? भारत पेट्रोलियम। তো দেখছো, এখানে ভারত পেট্রোলিয়ামেরই পাম্প, মানে ইন্ডিয়ারই তেল এখানে আসছে, কিন্তু এত কম দামে পাওয়া যাচ্ছে। তার কারণটা মেনলি এটাই যে আমাদের দেশে আমরা পেট্রোল বা ডিজেল যখন কিনি, তার সঙ্গে এত হিউজ পরিমাণে ট্যাক্স দিই, তাই সেই জন্যই আমাদের পেট্রোল বা ডিজেলের দামটা এতটা হায়ার সাইডে চলে যায়। এখানে সেই ট্যাক্সটা একদমই নেগলিজেবল বা কম, তাই জন্যই এটা। কালকে দেখলে যে আমরা টাইগার্স নেস্ট মনাস্ট্রিতে গেলাম, তো অন দি ওয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর একটু ফিনিশিংয়ে কয়েকটা কথা আমি বলে রাখি। আমার ওখানে কিন্তু কোথাও কোনো মানে ডিস্টেন্স কতটা যাচ্ছি সেরকম কোথাও কিছু লেখা ছিল না, তবে কিলোমিটার এক্স্যাক্টলি ওখানকার লোকেরা ঠিক বলতেও পারছিল না। তবে আমি ফিল করলাম যে ওখানকার ডিস্টেন্সটা হবে প্রায় 3.5 কিলোমিটারের মতন, ওয়ান ওয়ে বলছি, দুদিকে মিলিয়ে প্রায় 6.5 কিলোমিটার বা 7 কিলোমিটার হতে পারে। যেখান থেকে তোমরা গাড়ি রাখবে, তারপর থেকে যাওয়া আসা টোটাল 7 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। নেক্সট, কীরকম বা কতটা ডিফিকাল্ট দেখো, পুরো রাস্তাটাই কিন্তু যাওয়ার সময় অলমোস্ট অ্যাসেন্ডিং, মানে 95% রাস্তা তোমার অ্যাসেন্ডিং, মানে ওপর দিকে যেতে হবে। 95% রাস্তা, মেজরিটির রাস্তা তার মধ্যে স্টেপস করা রয়েছে, মানে যেরকম সিঁড়ি মতন হয় ওরকম স্টেপস করা আছে মেজরিটি পোর্শন। বাদবাকি রাস্তাটা স্টেপস নেই, কিন্তু স্লোপ, মানে অ্যাসেন্ডিং। আর বাদবাকি সমস্ত ইনফরমেশনস লাইক হাইট বা কীরকম কী ভিউজ সবই বলে রেখেছি। ওখানকার অল্টিটিউড 10,000 ফিটের বেশি, কিন্তু অক্সিজেনের প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কারণ ওখানে প্রচুর গাছপালা, মানে পুরো রাস্তাটাই, মানে পুরো ট্রেলটাই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে গেছে, যার জন্য ওখানে অক্সিজেনের সমস্যা হয় বলে আমার মনে হয় না। আমাদের তো হয়নি, অনেকের হয়, অনেকের একটু এএমএসের প্রবলেম থাকে, তবে আমার মনে হয় হবে না হয়তো। কিছু বয়স্ক লোক, কিছু বয়স্ক মহিলারাও গেছে, একটু যাওয়া আসাতে কষ্ট হচ্ছিলো, কিন্তু এএমএস কাইন্ড অফ প্রবলেম আমার মনে হয় ওখানে হবে না। আর বাদবাকি ওখানকার এই তাকসাং মনাস্ট্রির যা বাদবাকি
টাইগার্স নেস্ট মোনাস্ট্রি যা ডিটেলস তোমাদেরকে জানিয়ে রেখেছি। তাও যদি কিছু কোয়েরি থেকে থাকে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর কালকে পারোতে কিন্তু আর বিশেষ কিছু আর ঘোরার সময় পাইনি। আর আমাদের সময় লাগলো, আমরা বেরিয়েছিলাম ওখান থেকে 11টা, আর আমরা ফিরেছি মোটামুটি 5টা নাগাদ। আমাদের একটু সময় বেশি লেগেছে, এতটা সময় লাগার কথা ছিল না। ওখানে একটা যে ক্যাফে শপ আছে, ওই ক্যাফে শপে আমাদের ফেরার সময় আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছিলাম। ওটা তো আর মেনলি আমাদের ডিলে হয়ে গেছিলো। আদারওয়াইজ আমার মনে হয় ওখান থেকে যাওয়া আসা করা 4 ঘন্টাতে করা যায়। একটু যদি ফিটনেস নিয়ে প্রবলেম থাকে তাহলে হয়তো সেটা 5 ঘন্টা, 6 ঘন্টা বা 7 ঘন্টা হতে পারে। আর কাল আমরা তারপরে ওখান থেকে ড্রাইভ করে ফুনসোলিং এলাম। ফুনসোলিংয়ে একটা কথা জানিয়ে রাখি, আমরা রাত 12টা অবধি টাইম ছিল। তারপর বিকেল 5টা আমরা পারোতে এলাম। সন্ধ্যেবেলায় পারোতে একটু আমরা স্ন্যাক্স খেলাম, নিয়ে সব কিছু মিলিয়ে আবার বেরোতে দেরি হলো। ফুনসোলিং যখন আমরা ক্রস করছিলাম তখন বেজে গেছিলো 12টা 20। 12টা অবধি আমাদের টাইম ছিল, 20 মিনিট দেরি হয়েছিল। এবং সেই 20 মিনিট দেরি হওয়ার ভ্যালিড রিজন ছিল এটা যে থ্রু আউট দ্য ওয়ে, মানে লাস্টের প্রায় 70-80 কিলোমিটার পুরো ডেন্স ফগের মতো আমরা ড্রাইভ করেছি, তো যার জন্য আরও দেরি হয়ে গেছিলো। কিন্তু ওই 20 মিনিটের জন্য কিন্তু ওরা পুরো আমাদের SDF যেটা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিস, ওটার 1200 টাকা করে পার হেড লাগে, ওটা ওরা পুরোপুরি নিয়েছে অ্যালং উইথ দি পেনাল্টি। আমাদের পড়লো 3 জনের মিলিয়ে প্রায় 4200 সামথিং। তবে কিন্তু গ্রিন ট্যাক্স যেটা হয় ওটা আর এক্সট্রা চার্জ করেনি, সেটা আমি জানিয়ে রাখলাম। তবে ওখানে ভুটানে গেলে যে এক্সট্রা যে খরচাগুলো হয়, লাইক SDF, গ্রিন ট্যাক্স, এই সমস্ত কিছু, এগুলো যখন আমরা ভুটানে যাচ্ছিলাম তখন ওগুলো সব বলে দিয়েছি। তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে তোমরা ওই ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড ওই জায়গাটা দেখবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখন আমরা তারপরে এসেছি গয়ের কাটাতে কাল রাত্রে। তারপরে কাল রাত্রে গয়ের কাটাতে স্টে করে এখন এখান থেকে এবার বেরোচ্ছি। এবার এখান থেকে এখন বেরিয়ে সোজা এখন কৃষ্ণনগরে যাব। আমার এই বন্ধুর গাড়ি কৃষ্ণনগরে, ও বাড়ি কৃষ্ণনগরে। তারপরে কৃষ্ণনগরে আমার গাড়ি পার্কিং করা আছে, সেখান থেকে তারপর আমার গাড়ি নিয়ে সোজা বাড়ি কলকাতা। আর চলো তাহলে তোমাদের সঙ্গে নেক্সট জার্নিতে দেখা হচ্ছে। এখন আমাদের ড্রাইভ শুরু হচ্ছে গয়ের কাটা থেকে। গয়ের কাটা থেকে আমরা এখন ধূপগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে কলকাতার দিকে যাব। এখানকার কীরকম কী রোড কন্ডিশনস পাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, চলো তাহলে একসঙ্গে নেক্সট জার্নিতে দেখা হবে তোমার সঙ্গে আমার। সো বাই অ্যাজ অফ নাও অ্যান্ড অলওয়েজ ডু সেফ ড্রাইভিং।